আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সমাবেশ উপলক্ষে সৌদি উদ্যানে জড়ো হচ্ছেন জামাত ইসলামের নেতাকর্মীরা। যানজট জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইলেন দলের সেক্রেটারি। সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনা পায়তারা করছে মন্তব্য। গোপালগঞ্জ জুড়ে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। অপরাধীদের নৌপথে পালানো ঠেকাতে কোস্ট গার্ডের টহল। মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃত জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ। ব্যতিক্রমী আয়োজনে বিশিষ্টজনদের ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। সৌন্দর্য ঐতিহ্যের প্রতীক এখনও ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ উপলক্ষে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন তাফিমুল ইসলাম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর বক্তৃতায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হাসিব, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে একবার স্টেজের সামনে। সমাবেশের মূল প্রোগ্রাম কিন্তু 2টা থেকে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, যে ঘোষণা দিয়েছে 2টা থেকে দুপুর 2টা থেকে কিন্তু তাদের যে প্রোগ্রাম শুরু হবে তার 8 ঘন্টা আগেই সকাল 7টা থেকে আমরা দেখেছি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। এক প্রকার বলা যায় যে জামায়াতে ইসলামের যে টার্গেট ছিল যে 10 লাখ মানুষ, সেই 10 লাখের কিন্তু মানুষ তাদের টার্গেটের কিছুটা হলেও বলা যায় যে অনেকাংশে সোহরাওয়ার্দী উদ্যানে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা সকালের আগে থেকে দেখেছি যে ফজরের পর থেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এর পাশাপাশি গতকাল থেকেই আমরা দেখেছি যে স্টেজের থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু গত রাতেই তারা শেষ করেছেন। তারা জামাতের নেতারা বলছেন যে তারা হচ্ছে 7 দফা দাবির জন্য যে এই সমাবেশ করছে, যে 7 দফা হচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জন্য হচ্ছে প্রবাসীদের ভোটারদের, যারা প্রবাসী রয়েছে তাদের ভোটের ব্যবস্থা করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। আর একটা রয়েছেন জুলাই গণহত্যার বিচারের কথা তারা বলছিলেন, এবং হচ্ছে যে জুলাইয়ের আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের কথা দাবির মধ্যে তারা বলেছেন। এছাড়া হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কারে যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো শুরু করেছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এই সংস্কারগুলোকে জরুরি প্রয়োজনীয় যে সংস্কার সেগুলোকে করা। এছাড়া হচ্ছে তারা বলছিলেন যে বিগত সময়ে যে শহীদ হয়েছে তাদের হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায়ের ব্যাপারে কিন্তু তারা বলছিলেন। একই সাথে আমরা এখন পর্যন্ত যারা নেতারা কেন্দ্রীয় নেতারাও কিন্তু বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে শুধু স্টেজে সোহরাওয়ার্দী উদ্যান নয়, এর বাইরে কিন্তু হচ্ছে বিভিন্ন যে আশপাশের যে সংযোগ সড়কগুলো রয়েছেন সেগুলো কিন্তু নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে যাবেন। এছাড়া তারা বলছিলেন যে প্রায় 10,000-এর উপরে গণপরিবহনে তারা আসছেন। এছাড়া হচ্ছে 4 জোড়া ট্রেনের ব্যবস্থা জামায়াতে ইসলামী করেছেন। এছাড়া অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছেন সেগুলো ব্যবস্থা কিন্তু তারা করেছেন। এখন পর্যন্ত সকাল 9টা বাজার বলি যে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে, নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে। হাসিব, তাহলে আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে জামায়াতে ইসলামের সমাবেশ নিয়ে আরও খবর জানবো আপনার কাছ থেকে। তাফিমুল ইসলাম জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সরকার বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়, বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে। রিপোর্ট করছেন আক্তার হোসেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ববর্তী সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি দল শহীদদের বিক্রি করে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতা না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে
দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন। মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের। নেতারা বলেন, কিছু কিছু রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ শুক্রবার বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকার পর আবারও কারফিউ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400-500 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাত 9:15 পর্যন্ত 48 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা নৌপথে যাতে পালাতে না পারে সেজন্য কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 2টার দিকে মারা যান। এ নিয়ে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গুলিবিদ্ধ আরও 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রকৃতি অমূল্য সম্পদ। সুন্দর ও নির্মল পরিবেশের সঙ্গে মানুষের সুস্থতা জড়িত, সেই চেতনাবোধটাও এখন অনেকটাই ম্রিয়মান। তাতে প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃত জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এমএস আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সম্পদ, ভেঙে পড়ছে অবকাঠামো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবখানে সবুজায়নের তাগিদ। পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ব্লুমিং রোজ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মৌলভীবাজার একটি চা বাগান অধ্যুষিত এলাকা এবং এখানে এই যে চায়ের যে বাগান, এখানে কিন্তু গাছের কিন্তু একটা বিশাল প্রয়োজন আছে, বড় গাছের। এই গাছ কিন্তু আমাদের পরিবেশকে এমন শীতল রাখছে যেটা একটি পূর্ণবয়স্ক গাছ 5-6টি এয়ার কন্ডিশনারের কাজ করে, যেটা ভাবতেও অবাক লাগে যে এত উপকারী যে গাছ, সেই গাছ আমরা কেটে ফেলছি, সেই গাছ আমরা কিন্তু নিধন করছি, সেই গাছ কিন্তু আমরা সেভাবে পরিচর্যা করছি না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরা। গাছ নিয়ে বাড়িতে লাগাবো, গাছ বড় হলে ফল খাবো, বড় হলে ফল খাবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ মুহূর্ত ছুঁয়ে যায় সবার হৃদয়। আমাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে ব্লুমিং রোজ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করায় আমাদের বাচ্চারা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। প্রথম যে আমাদের একটা গাছ পুরস্কার দেওয়া হয়েছে, এই আয়োজন আগে কখনো হয়নি। আমরা দোয়া চাইবো অটিস্টিক বাচ্চাদের জন্য, আমরা চাইবো এরকম অটিস্টিক বাচ্চাদের জন্য যদি আরো করা হয় চ্যানেলের পক্ষ থেকে, আমরা আরো বেশি খুশি হব। প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। গাছ লাগিয়ে যত্ন করতে হয়, 10 বছর, 12 বছর, 5 বছর, 6 বছর একটা গাছের যত্ন নেওয়ার পরে এক এক গাছ অনুযায়ী এক এক ধরনের ফলন আমরা পাই। আপনারা যে আমাদেরকে সম্মানিত করেছেন এই আয়োজনটা করে, জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। পরিবেশবিদরা বলছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঐতিহ্যবাহী কাঁসা পিতলের শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। আধুনিক বিকল্পের দাপটে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে হাজার বছরের পুরনো এই শিল্পের। এখনও যারা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা আছেন নানা সংকটে। যথাযথ সহায়তা উদ্যোগ না এলে হয়তো মুছে যাবে গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। বাঙালি সংস্কৃতির প্রাচীন এক নিদর্শন কাঁসা পিতলের শিল্প। কোনো এক সময় এই শিল্পের টুংটাং শব্দে মুখর ছিল দেশের বিভিন্ন অঞ্চল। শরীয়তপুর জেলার পালং, বাঘিরা, বিলাসখান, দাসার্তা এই এলাকাগুলোয় 2 শতাধিক কারখানায় 5 শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করত এই পেশায়। কিন্তু এখন হাতে গোনা কয়েকটি পরিবার কোনো মতে টিকিয়ে রেখেছে এই ঐতিহ্য। যে হিন্দুরা ছিল এরাই ছিল বাড়ির ভিতরে প্রায় 500। এখন কি অবস্থা আপনার? এখন তো খালি বিরক্তর দাদাই গেছে, বাপে করছে, বড় ভাইরা করছে, আমরা করি না। আমাকে কারিগর কাজ করতো 8 জন 10 জন, এখন 2-1 জনে কোনো রকম কাজ করি, মালপত্রই চলে না। এই শিল্পে পরিশ্রম প্রচুর, মজুরি কম, কাঁচামাল দুষ্প্রাপ্য। তার উপর নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। তবুও কিছু শৌখিন পরিবার এখনো ধরে রেখেছেন এই শিল্পের সৌন্দর্য আর ঐতিহ্য। প্রত্যেকেরই আলাদা আলাদা বিভিন্ন প্রকারের 10টা জগ আছে, মানে এক একটা এক এক রকমের। আমরা তো প্রত্যেকেই কাঁসার প্লেটে খাই। বাসায় কি নিয়মিত ব্যবহার করেন? নিয়মিত ব্যবহার। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সরবরাহ এবং বাজার সম্প্রসারণ এই পদক্ষেপগুলো না নিলে হয়তো একদিন সত্যি হারিয়ে যাবে কাঁসা শিল্প। কাঁচামালের যে দামটা যদি একটু কম হতো তাহলে হয়তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে থাকতো। এক যুগে হয়তো মনে হয় তামা কাঁসা পিতল বাংলাদেশে থাকবোই না। কাঁসা আর পিতলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের আদি সংস্কৃতি। আন্তর্জাতিক বাজারে আছে এর সম্ভাবনাও। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে। আমাদের এই দেশে, এই উপমহাদেশে হাজারো ঐতিহ্য আছে, কিন্তু দিনের পর দিন এই ঐতিহ্যগত শিল্পগুলো বিলুপ্তির পথে চলছে। কাঁসা শিল্প তাদের লক্ষ্য। অথচ এই শিল্প দিয়ে আমরা যেমন আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারতাম, বিশ্ব বাজারে একটা বাণিজ্যিক রূপ দিতে পারতাম, সেটা হয়ে ওঠে। শরীয়তপুরের দাসার্তা থেকে শেখ সিরাজ, চ্যানেল। এনে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। রংপুরে 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন শহীদ হন। এদিন শতাধিক ছাত্র জনতা আহত হন। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে রংপুরের আন্দোলন তীব্র হয়ে ওঠে। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা লাভলি। 2024-এর 19 জুলাই ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস রচনার দিন। রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর নগরীর সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম ও শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির। একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা শোকাতুর পরিবার। সরকার যেগুলো টাকা পয়সা দিচ্ছে সেগুলো দিয়ে তো আর আমাদের সংসার সন্তান মানুষ করার মতন কোনো প্রসেসে নেই। তো এখন আমাদের পরিবারের সংসারের খরচ দেওয়ার মতো, খরচ করার মতো কেউ নাই। আমাদের সরকারের কাছে আমার ছেলের হত্যার বিচার চাই। শহীদ পরিবারকে সহায়তার জন্য সরকারের দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিশিষ্ট জনেরা। শহীদ পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছেন এবং শহীদ পরিবার যারা, ওই যে আমি প্রথমে বলেছি, যদি ওই পরিবারে কেউ যোগ্যতা সম্পন্ন থাকে তাহলে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, আর যদি সেটা না থাকে তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প তৈরি করা। এবং আমরা তাদের সামনে এই জুলাই মাসে আমাদের একটি দিন শুধুমাত্র তাদের জন্যই রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে আহতদের, সেই গেজেটের উপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। আশা করি যে তাদের জন্য সামনে ভালো কিছু আছে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবছর ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করা 26 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। কনসুলেট জেনারেল কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় শিক্ষার্থীদের অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। অনুষ্ঠানে কনসাল কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন।
কাতারের দোহায় গাজায় 60 দিনের যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলছিল তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে বড় যুদ্ধের জন্য হামাস প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। শুক্রবার নিহত হয়েছে অন্তত 41 জন ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 58,667 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় অপুষ্টির খাদ্যের অভাবে থাকে ফিলিস্তিনিরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এছাড়া গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলি হামলায় 3 জন নিহত হওয়ার ঘটনায় পো লিওয়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। প্রতিবারের মতো এবারও সুনামগঞ্জে বর্ষাকালীন বিভিন্ন প্রকারের সবজি চাষ করে লাভবান হয়েছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নরসিংদী পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতার বিপর্যয়ে প্রাণ প্রকৃতি। তবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জামাত ইসলামের নেতাকর্মীরা। যানজট জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইলেন দলের সেক্রেটারি। সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে মন্তব্য। গোপালগঞ্জ জুড়ে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। অপরাধীদের নৌপথে পালানো ঠেকাতে কোস্ট গার্ডের টহল। মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃত জীবন ক্লাবের সবুজায়নের উদ্যোগ। ব্যতিক্রমী আয়োজনে বিশিষ্টজনদের ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। সৌন্দর্য ঐতিহ্যের প্রতীক এখনও ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।